পতিত স্বৈরাচারের দোসর খুনের আসামিরা প্রকাশ্য আদালতে মহান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিচার চেয়ে বক্তব্য রাখছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নামে তারা বিচার চাচ্ছেন, কুৎসার ওঠাচ্ছেন আদালতে দাঁড়িয়ে। হাসিনার গণহত্যাকারী বাহিনীর নেতারা দীর্ঘ 15.5 বছরের ভয়াবহ অপশাসনের জন্য ক্ষমা চাওয়া তো দূরে থাক, উল্টো আদালতে হুমকি দামকি দিচ্ছেন। হাজারো শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আরও বড় ফ্যাসিস্ট হয়ে ফিরে আসার হুমকি দিচ্ছে। এরা তো সেই মানুষরাই যারা প্রকাশ্য টকশোতে একজন বরেণ্য ব্যারিস্টারের চোখ তুলে নিতে চেয়েছে। ভারতে পলাতক হাসিনা একের পর এক হুঙ্কার দিচ্ছে। জুলাই আগস্টের শাহজাহান খান গংরা আদালতে এসে সরকারকে দেখে নেওয়ার হুমকি দিচ্ছে, আদালতকে ভেঙচি কাটছে, পুলিশকে থোড়াই কেয়ার করছে। হাসিনার দোসররা আসামি হয়েও আদালতে যে অধ্যত্বপূর্ণ আচরণ করছে তা মূলত অন্তর্বর্তী সরকারকে অকার্যকর প্রমাণের এক গভীর চক্রান্ত। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ প্রশাসন নীরবতায় তারা এমন আচরণ করছে। গত 15 বছর বিভিন্ন পাতানো মামলায় বিএনপির অনেক সিনিয়র নেতা ও আলেম ওলামাকে ডান্ডাবেরি পরিয়ে আদালতে তোলা হয়েছিল। তারা এখন কারাগারে ভয়াবহ অপরাধী আওয়ামী নেতাদের জামায় আদরে আদালতে হাজির করা হচ্ছে, যেখানে আমরা যারা সবাই বসে আছি, কেউ শান্তিতে, কেউ স্বস্তিতে। আমাদের একটি রাজনৈতিক, আমি বলবো নিজে এটা একটু গর্ব করেই বলবো, উজ্জ্বল রাজনৈতিক অতীত থাকার পরেও একটা বিশ্ববিদ্যালয়ের ভিপি, একটা বৃহত্তম ছাত্র সংগঠনের প্রেসিডেন্ট এবং একটা সরকারি দায়িত্ব, একটি সরকারি ব্যাংকের চেয়ারম্যান থাকার পরেও আমাদেরকে ডিভিশন প্রথম শ্রেণীর যে বন্দি, সেই বন্দির মর্যাদা দেওয়া হতো না। হয় অনেক দিন পরে দিত, না হলে দিতই না। সাধারণ বন্দীদের মধ্যে আমাদেরকে ফেলে রাখা হতো। অথচ এরশাদের আমলেও দেখেছি আমরা, তখন তো যে স্টুডেন্ট লিডার, এরশাদের আমলেও কিন্তু আমরা ডিভিশন পেতাম। আর আমাদের যারা পরবর্তী যারা নেতা তারাও গুরুত্বপূর্ণ, কেউ এমপি ছিলেন, কেউ গুরুত্বপূর্ণ নেতৃত্বে ছিলেন, তাদেরকে মানে হাত করা পড়িয়ে তাদেরকে তোলা হতো। ডিভিশন দূরে থাক, ডিভিশন তো আরও বড় ব্যাপার গেল, হাত করা পড়িয়ে তাদেরকে তোলা হতো। আর এরা জামাই আদরে আদালতে নেওয়া হচ্ছে এবং সেখানে হুমকি দিচ্ছেন, মামার শ্বশুর যদি বিএনপির নেতা হয় তাহলে তার আর চাকরি হবে না, তার প্রমোশন হবে না, কিছু হবে না। এখনও এই ধরনের একটু আমি মানে খুব বেশি না হলেও দেখি যে হয়তো প্রমোশন দিয়েছেন কিন্তু তাদেরকে কোনো গুরুত্বপূর্ণ পদ দেন না। এছাড়াও পাড়া মহল্লা, পথে ঘাটে চুরি ডাকাতি ছিনতাইয়ের কোনো কমতি নেই। ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে পলাতক কর্তৃত্ববাদী ফ্যাসিস্টদের গলার স্বর শুনতে পাওয়া যাচ্ছে। দেশের জনগণের পাচার করা টাকা পতিত স্বৈরাচারের টনিক হিসেবে কাজ করছে। শেখ হাসিনার একটি ভরসা হচ্ছে পাচার করা টাকা। সেই টাকার জোরে দেশে নানা ঘটনা ঘটিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে। একটি প্রবাদ আছে, টাকায় কথা কয়। শেখ হাসিনা এই প্রবাদটি কাজে লাগাতে যাচ্ছে। মাফিয়া অর্থনীতির জোরে শেখ হাসিনা দেশের যে সম্পদ পাচার করেছেন সেই সম্পদের মুনাফা দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চান। পতিত ফ্যাসিবাদের বড় বড় দোসররা অনেকেই প্রশাসনের হেফাজতে ছিল, কিন্তু তারা কিভাবে পালিয়ে যেতে সক্ষম হয়েছে নিশ্চয়ই এখনও প্রশাসনের মধ্যে অনেকেই ঘাপটি মেরে আছেন ফ্যাসিবাদী খুনি দোসরদের সহযোগীরা। ওই যে পলক হাসিনার মন্ত্রী ছিল, সেই তো আদালতে বলেছে সে সহ অনেকেই একটি জায়গায় ছিলেন, মানে প্রশাসনের ছত্রছায়ায় ছিলেন। তাকে গ্রেপ্তার করে নিয়ে এসছে এবং আরগুলার খবর নাই, পরে জানা গেছে তারা দেশের বাইরে। সুতরাং হাট বাজার, আর্থিক প্রতিষ্ঠান, বিভিন্ন সেক্টরে ফ্যাসিস্টদের সিন্ডিকেট তৎপরতা বহাল তবিয়তে কাজ করে যাচ্ছে। এরাই দেশের মালিক সমিতি বনে গেছে, যে কারণে চালের দাম হু হু করে বাড়ছে। অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসও সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। প্রশাসনের সর্বস্তরে এখনও দুর্নীতিবাজ ও ফ্যাসিবাদের দোসররা বিদ্যমান আছে, কারণ তারাই সরকারের 2-1জনকে মোটা অঙ্কের টাকার বিনিময়ে ম্যানেজ করে নাকি স্বপদে বহাল রয়েছেন। এ ধরনের সংবাদ গণমাধ্যমে প্রায় প্রকাশিত হচ্ছে।